জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। ৩১ ডিসেম্বর জুলাই ঘোষণাপত্র হবে আগামীর বাংলাদেশের দলিল। এই ঘোষণাপত্র কোনো দলের নয়, এটা দলমত নির্বিশেষে সবার। বাংলা মোটরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা একথা জানান। তারা বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র হবে ২৪-এর লিখিত দলিল। এদিন নকশিবাদী দল আওয়ামী লীগকে ইশতেহারের মাধ্যমে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে বলেও জানান ছাত্রনেতারা। এই যে আমাদের জুলাই বিপ্লব, এই বিপ্লব থেকে আগামী বাংলাদেশের মানুষ যারা এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিল, যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিল, তাদের প্রত্যাশা কি, আশা আকাঙ্ক্ষা কি, আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই সামগ্রিক বিষয়গুলো আমাদের এই জুলাই বিপ্লবের সামগ্রিক বিষয়গুলো একটি ঘোষণাপত্রে লিখিতভাবে লিপিবদ্ধ থাকা প্রয়োজন। আমাদের যে গণ আকাঙ্ক্ষা যে আমাদের তৈরি হয়েছে অভ্যুত্থানকে ঘিরে, এবং মানুষ যে স্বপ্নে এই ৭২-এর সংবিধানের বিপরীতে গিয়ে মানুষ যে রাস্তায় নেমে এসেছে, সেটির প্রাতিষ্ঠানিক দালিলিক স্বীকৃতি ঘোষণা করার জন্য আমরা ৩১ ডিসেম্বর ২০২৪ বেলা ৩ ঘটিকায় ছাত্র জনতার উপস্থিতিতে শহীদ মিনার থেকে, যেখান থেকে আমাদের এক দফা ঘোষণা করা হয়েছে, ঠিক সেই জায়গা থেকে আমরা আমাদের প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন আমরা ঘোষণা করব। জুলাই আগস্টের আন্দোলন কারো একক অবদান নয়, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে শহীদ হয়েছেন। রোববার দুপুরে বিএনপির ঢাকা দক্ষিণের নবনির্বাচিত নেতৃত্বের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভায় কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি আরও বলেন, সংবিধান কোনো খসড়া খাতা নয় যে ছুঁড়ে ফেলে দেওয়া যাবে। যৌক্তিক সংস্কারের সুযোগ রয়েছে, কিন্তু শহীদদের রক্তে লেখা সংবিধান বাতিল করে নয়। সমন্বয়কদের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, জুলাই আন্দোলনে যখন ভাটা পড়েছিল তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাধারণ জনতা আর বিএনপির নেতাকর্মীরা এগিয়ে যায়। তাদের অবদান অস্বীকার করার সুযোগ নেই। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, সচিবালয়ে আগুন লাগানো এক পক্ষ আর দায় এলো সাংবাদিকদের উপর। সঠিক সংবাদ যাতে না আসে সেজন্য সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ বন্ধ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপি কখনো ক্ষমতায় যাওয়ার কথা বলে নাই, আজও বলে না, আমিও বলছি না। বিএনপি শুধু নির্বাচন চায়, ভোটের অধিকার চায়, কথা বলার অধিকার চায়। শহীদের রক্তের দিয়ে লেখা যে সংবিধান, সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। ৩১ দফার মাধ্যমে ১.৫ বছর আগে বিএনপি প্রস্তাব করেছে বাংলাদেশ কেমন হবে, তাই নতুন করে সংস্কার নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। চট্টগ্রামের ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবর্ষ সমারম্ভ অনুষ্ঠানে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির ৩১ দফা সংস্কারের সকল রাজনৈতিক দলের সমর্থন রয়েছে দাবি করে এই বিএনপি নেতা বলেন, অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষের মনোজগতের যে পরিবর্তন হয়েছে তার সাথে যারা চলতে পারবে না তাদের কোনো ভবিষ্যৎ নেই। ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশ কি হবে সেটাকে চিন্তা করে আমরা ১.৫ বছর আগে দিয়েছি, আর বেগম খালেদা দিয়েছে ৬ বছর আগে, ভিশন 2030। সব সংস্কার বলা আছে ওখানে। ফ্যাসিস্ট বিতাড়িত হওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে, এই মনোজগৎটা বুঝতে হবে সবাইকে। ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চাচ্ছে সরকার, তবে ভারতের পাশাপাশি দেশের ভেতরেই কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রোববার সকালে বাংলাদেশের জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর একথা বলেন তিনি। রিজভী বলেন, ৫ আগস্টের পর একটি দল ইসলামী ব্যাংক দখল করেছে, টেন্ডারবাজি সহ বিভিন্ন আত্মসাতের সাথে তারা জড়িত। নতুন বছরে ভোটাধিকার ফিরে পাওয়া এবং নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরিয়ে আনা জনগণের প্রত্যাশা বলেও মন্তব্য করেন রিজভী। আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই
খুব নীরবে নিভৃতে সব কিছু অপকর্মের সাথে আপনারা জড়িত। শেখ হাসিনার ব্যাংক আত্মসাতের পর 5ই আগস্টের পর আপনাদের আত্মসাতও তো জনগণ দেখেছে। কারা পায়ের রগ কাটে তাদেরকে তো জনগণ ঠিকই চেনে। সুতরাং খুব ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আপনাদের 71-এর অর্জন কি? আপনারা 71-এর বিরোধিতা করেছেন। আপনারা বলেন যে শেখ হাসিনার সব মাফ করে দেবেন, ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করবেন। তো এর মধ্যে দিয়ে তো প্রমাণিত হয় যে আপনারা ন্যায় নীতির পরোয়া করেন না। আপনারা রাজনীতির নামে ধান্দাবাজি করেন, আপনারা অন্য কিছু করেন না। 16 থেকে 17 বছরের তরুণ যারা দেশের মানুষকে ফ্যাসিবাদের জুলুম থেকে মুক্তি দিয়েছে, উপহার দিয়েছে, তাদের ভোটার বানানো উচিত বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। রোববার সন্ধ্যায় সৈয়দপুরে পথসভায় কথা বলেন তিনি। এছাড়া প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কথাও জানান জামায়াত ইসলামের আমির। সংস্কারের পর একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এই জাতি চাতক পাখির মতো চেয়ে আছে। আমরা বলেছি এই সুষ্ঠু নির্বাচনের জন্য অবশ্যই সুষ্ঠু ভোটার তালিকা, নির্ভুল তালিকা তৈরি করতে হবে। ঘরে ঘরে গিয়ে একটা উপযুক্ত মানুষও যাতে বাদ না পড়ে এর ব্যবস্থা নিতে হবে। প্রবাসে যারা আমাদের দেশবাসী আছেন তাদের প্রত্যেককে এই তালিকার অন্তর্ভুক্ত করতে হবে। এই কাজগুলো সম্পন্ন করে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আসল ন্যায়, সত্য এবং কল্যাণের পক্ষে দাঁড়াই, সত্যিকারের স্বাধীনতার পক্ষে দাঁড়াই। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেছেন, সচিবালয়ে ঢুকতে প্রাথমিকভাবে 200 রিপোর্টার ও 40 জন ভিডিও জার্নালিস্টকে অস্থায়ীভাবে পাশ দেওয়া হবে। রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাংবাদিকদের সাথে আলাপে আজাদ মজুমদার বলেন, কার্ডগুলো রিভিউ করছে সরকার। সাংবাদিকদের নামধারী কাউকে সচিবালয়ে কার্ড দেওয়া হবে না জানিয়ে তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের বিভিন্ন আলামত দেশে পরীক্ষা নিরীক্ষা চলছে, প্রয়োজনে আলামত বিদেশেও পাঠানো হবে। এছাড়া শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলার বিষয়টি ভুল বোঝাবুঝি হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি। কোনোভাবেই বলা হয়নি যে অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হয়েছে। কেউ যদি এটা ধরে নেয় যে অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হয়েছে, সেটা তার নিজস্ব অজ্ঞতাই আমি বলবো। এই সিদ্ধান্তটা সাময়িক, এটা একেবারেই তদন্তের প্রয়োজনে এবং সচিবালয়ের যে ক্রাইমের যে লক্ষণগুলো যেটা সন্দেহ করা হচ্ছে, এগুলোকে প্রোটেক্ট করার জন্য, যাতে বেশি মানুষ সেখানে প্রবেশ করলে এগুলা নষ্ট হতে পারে তাদের আলামতগুলো, সেই জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এর আগে রোববার দুপুরে সচিবালয়ের সামনে সাংবাদিকদের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, আগের সব অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে, তবে কাল থেকে অস্থায়ী পাস দিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা। আরও বলেন, নতুন করে সীমিত সংখ্যক পাস ইস্যু করবে স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়। আপনাদের মধ্যে যাতে কোনো ভুল ধারণা তৈরি না হয়, অ্যাক্রেডিটেশন কার্ড বা সচিবালয়ে প্রবেশ নিয়ে আমাদের যে তদন্ত কমিটি করা হয়েছিল, সেটা আজকে শেষ দিন একটা প্রাথমিক রিপোর্ট দেওয়ার। তো আজকে পর্যন্ত আমরা কাউকেই অ্যালাউ করছি না। আগের সকল পাসই আসলে বাতিল হবে। আমরা নতুন করে এই পাসগুলো সরবরাহ করবো এবং সেক্ষেত্রে নীতিমালা তো আমরা কিছু পরিবর্তন আনবো। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাসের ব্যবস্থাটি করব এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে। বাংলাদেশের বিরুদ্ধে যেসব ভুল ও অপতথ্য ছড়ানো হচ্ছে, তার বিরুদ্ধে জবাব দিতে অন্তর্বর্তী সরকার সচেষ্ট রয়েছে। রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। The current interim government is steadfast in its efforts to bring about meaningful reforms, because this responsibility has been thrust on this government by the young generation who have brought about this revolution. These reforms are focused on enhancing transparency, fostering accountability, and creating a more robust and efficient institutional framework. এদিকে উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, কোনো হটকারিতা নয়, বাস্তবতার নিরিখেই ভারত সহ সব দেশের সাথে সম্পর্ক রাখবে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে আলোচনা শেষে গণমাধ্যমে কথা বলেন উপদেষ্টা মাহফুজ আলম। একটা প্র্যাগম্যাটিক রিলেশনশিপ থাকুক সবগুলো রাষ্ট্রের সাথে, যেটা প্র্যাগম্যাটিজম, কোনো
এখানে কোনো অ্যাডভেঞ্চারিজম অথবা হটকারিতার জায়গা নেই। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস হচ্ছে আমাদের সামর্থ্যটা বাড়ানো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেটা আগে যেই অবস্থায় ছিল এটা দলীয়করণ হয়ে গিয়েছিল এবং বিভিন্ন দলের অথবা বিভিন্ন কাল্টের রিপ্রেজেন্টেশনটাই মুখ্য হয়ে উঠেছিল, কিন্তু আমরা চাই যে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করুক। 9.5 ঘন্টা পর শাহবাগ ছেড়েছেন ট্রেনি চিকিৎসকরা। রোববার রাত 10টার দিকে শাহবাগ ছেড়ে যান তারা। তবে 6 মাস পর ভাতা 35,000 টাকা করার প্রস্তাব প্রত্যাখ্যান করে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। এছাড়া সোমবার শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যাওয়ার কথাও জানানো হয়েছে। রোববার সকালে ইন্টার্ন চিকিৎসকরা শাহবাগ মোড় অবরোধ শুরু করেন। পরে দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী সায়েদুর রহমানের ডাকে আন্দোলনকারীরা প্রতিনিধিরা দুপুরে বৈঠকে বসেন সচিবালয়ে। সেখানে দীর্ঘ বৈঠকের পর জানুয়ারি থেকে 30 এবং জুলাই থেকে 35,000 টাকা ভাতা কার্যকরের প্রস্তাব দেয়া হয়। সেই প্রস্তাব নিয়ে প্রতিনিধিরা শাহবাগে এলেও প্রত্যাখ্যান করেন আন্দোলনকারীরা। দিনভর ট্রেনি চিকিৎসকদের সড়ক অবরোধে চরম ভোগান্তিতে পড়েন শাহবাগ ও এর আশেপাশের সড়কে চলাচলকারীরা। তারা আমাদেরকে একটা ডিসিশন জানিয়েছে, আমরা আমাদের ডিসিশন সেখানে জানাই নাই। আমরা আমাদের ডিসিশন মবের উপর ছেড়ে দিয়েছি। মব ডিসিশন হলো ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের ডিসিশন হলো আমরা জুলাই থেকে যে 35 করা হবে সেটা আমরা মানি না। আমরা চাই জানুয়ারি থেকেই করতে হবে। ঘৃণায় স্তম্ভে হাসিনার ছবি মুছে ফেলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করছেন ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীরা। গণঅভ্যুত্থানের পর রাজু ভাস্কর্যের পাশে মেট্রো রেলের স্বৈরাচার হাসিনার গ্রাফিতি শনিবার রাতে মুছে ফেলার চেষ্টা করা হয়। পরে শিক্ষার্থীরা প্রতিবাদ করলে ঢাবির প্রক্টর উপস্থিত হয়ে দুঃখ প্রকাশ করেন। বলেন একটি ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। তাতেও শিক্ষার্থীরা সন্তুষ্ট না হয়ে আজ টিএসসি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রক্টরের পদত্যাগের দাবি করেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ থেকে শিক্ষার্থীরা বলেন জুলাই স্ট্রিট ধারণ করা ঘৃণা স্তম্ভ হাসিনার ছবি মুছে ফেলা একটি ষড়যন্ত্রের অংশ। আমাদের ক্যাম্পাসে আমাদের অনেকেই নিরাপদ যাতায়াত করতে পারে না। এই সব বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো পদক্ষেপ দেখতে পাই না, কিন্তু যখনই একটা স্বৈরাচারের ছবি আমাদের ক্যাম্পাসে থাকে তখনই সেটা তাদের গায়ে লাগে। ইতিহাসটাকে মুছে দেওয়ার একটা চেষ্টা, যে চেষ্টার পায়তারায় যুক্ত আছে এই রাষ্ট্রযন্ত্রের গোয়েন্দা সংস্থা, এই বিশ্ববিদ্যালয় যন্ত্রের প্রশাসন সংস্থা। যদি নিরাপত্তা দিতে না পারেন, নিজের দায়িত্ব যদি পালন করতে না পারেন, তাহলে স্ব ইচ্ছায় তা ছেড়ে দিন, না হলে আমরা নামাতে বাধ্য হব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে অভ্যুত্থানের প্রতিরোধ চিহ্ন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি মুছে ফেলার পর সেখানে আবার গ্রাফিতি আঁকবেন সাধারণ শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী শাহাদাত অভ্র। চলে যাচ্ছি তার কাছে। অভ্র, জানাবেন যে গ্রাফিতি আঁকা শুরু করেছে কিনা শিক্ষার্থীরা এবং গ্রাফিতি আঁকতে তাদের কতক্ষণ সময় লাগবে? স্বামী, আপনি জানেন যে গতকাল রাতে মূলত হচ্ছে এই যে যেই শেখ হাসিনার যে ছবিটি গ্রাফিতিটি ছিল এই মেট্রো রেলের পিলারে, সেটি কিন্তু মুছে ফেলা চেষ্টা করা হয়। সেখানেই কিন্তু হচ্ছে বাধা দেয় সাধারণ ছাত্ররা। এর পরবর্তীতে কিন্তু হচ্ছে সাধারণ ছাত্রদের যেই সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু হচ্ছে ওই রাতেই, গতকাল রাতেই কিন্তু এই যে এই পিলারে একটি ছবি আঁকা হয়, যেটি কিনা হচ্ছে সেই ছবিটি থেকে অনেকটাই আলাদা ছিল। শেখ হাসিনাকে বিকৃত করে হচ্ছে তুলে ছবিটি আঁকা হয়। এর পরবর্তীতে কিন্তু হচ্ছে বলা হয় যে যেই গণ অভ্যুত্থান 5ই আগস্টের পরে এই যে মেট্রো রেলের এই পিলারটিকে কিন্তু হচ্ছে ঘৃণিত স্থান বলে চিহ্নিত করেছিল সাধারণ ছাত্ররা, এবং একই সাথে এই পিলারে কিন্তু হচ্ছে যারা কিনা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন বা স্বৈরাচারের একটি প্রতিকৃতি হিসেবে যেই জায়গাটিকে চিহ্নিত করা হয়েছিল, সেই চিহ্নিত জায়গাটি কিন্তু এই যে টিএসসির ঠিক রাজু ভাস্কর্যের পাশে মেট্রো রেলের এই পিলারটি, এবং এই পিলারকে কিন্তু বলা হচ্ছে যে ঘৃণিত একটি পিলার, যেটি কিনা হচ্ছে স্বৈরাচারও যে পালিয়ে যায় এবং স্বৈরাচারের যেই অবস্থান ছিল 5ই আগস্টে, যেই খুন এবং একই সাথে যে রক্তের দাগ, সেটি কিন্তু লেগেছিল এই পিলারটিতে। যার কারণে এই 5ই আগস্টের পর থেকে কিন্তু এই
যেই পিলারটি হয়ে উঠেছিল স্বৈরাচার কিভাবে স্বৈরাচারের যেই নিদর্শন, সেই নিদর্শনে কিন্তু পরিণত হয়েছিল, সেই স্মৃতিচিহ্নটুকু কিন্তু হচ্ছে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল বলে কিন্তু আমাদেরকে বলেছে সাধারণ ছাত্ররা। এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ছাত্র জমায়েত হয়েছে, যারা কিনা মনে করে যে এই পিলারটিতে যেই গ্রাফিতিটি ছিল সেটি ছিল স্বৈরাচার মুক্ত হওয়ার একটি নিদর্শন। 5ই আগস্টের পরে ছাত্ররা যেই পিলারে এসে মূলত জুতা এবং একই সাথে রক্তের দাগের যে প্রতীকী রক্ত এখানে লাগানো ছিল সেগুলি মোছার মাধ্যমে স্বৈরাচারের যেই দোসর ছিল তারা কিন্তু তাদের চক্রান্তের মাধ্যমে এটি মোছার চেষ্টা করেছে। যেই প্রক্টরের বিরুদ্ধে গতকাল রাতে এই অভিযোগ উঠেছে সেও কিন্তু হচ্ছে তার জায়গা থেকে যুক্তি দিতে পারেনি। পরবর্তীতে কিন্তু তার যে পদত্যাগ, সেই পদত্যাগের মিছিল কিন্তু আজকে সন্ধ্যার পরে কিন্তু বের করেছিল সাধারণ ছাত্ররা। একই সাথে গতকাল রাতেও যখন কিনা এই গ্রাফিতিটি মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল তখন কিন্তু হচ্ছে সাধারণ ছাত্ররা মিছিল নিয়ে গিয়েছিল প্রক্টরের যে বাসভবন সেটির সামনে, এবং পরবর্তীতে কিন্তু হচ্ছে এই গ্রাফিতিটি যেন আগামী দিনেও সবাই মনে রাখে, কেউ যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে, শেখ হাসিনাকে কেউ যেন কোনোভাবেই ভুলে না যায়, সেজন্যই কিন্তু তারা বলছে এই গ্রাফিতি তারা আবার নতুন করে আঁকতে চায় এবং তাদের এই আঁকতে সময় লাগবে সারা রাত। তারা সারা রাত এখানে অবস্থান করে এই গ্রাফিতিটি শেষ করেই তারপরেই বাড়ি ফিরবেন, এমনটাই কিন্তু তারা আমাদের সাথে কথা বলে জানিয়েছেন। এ ছিল আমার কাছে সর্বশেষ। স্বামী টিএসসি থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন শাহাদাত অভ্র। চাকরিতে পুনর্বহাল ও বিচার ব্যবস্থার সংস্কার সহ 3 দফা দাবিতে ঢাকা সেনানিবাসের শহীদ জাহাঙ্গীর গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন বিগত সরকারের সময় চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে যাওয়া সশস্ত্র বাহিনীর সদস্যরা। রোববার সকাল 8টা থেকে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের প্ল্যাটফর্ম সহযোদ্ধার ব্যানারে তারা এই অবস্থান নেন। দুপুর 1টার দিকে তিনি 3 বাহিনীর প্রধানের নির্দেশে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা আন্দোলনকারীদের সমন্বয়কদের সাথে বৈঠক করে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। এরপর সড়ক থেকে সরে যান আন্দোলনকারীরা। এ সময় সমন্বয়ক নাইমুল ইসলাম জানান, আগামী 5 কার্যদিবসের মধ্যে তাদের দাবিগুলো পর্যালোচনা করে মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এর আগে সকাল থেকে জাহাঙ্গীর গেটে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় তারা চাকরি ফিরে পাওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তার যে এলাকার নিরাপত্তার জন্য জোরদার করা হয় এবং মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। দেশের আর্থিক খাত বহুগুণ এগিয়েছে, তবে যতটুকু যাওয়া প্রয়োজন ছিল তা যায়নি। কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনিয়মের কারণে তা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে কথা বলেন তিনি। গভর্নর বলেন, আর্থিক খাত না এগিয়ে যাওয়ার পেছনে সংশ্লিষ্ট সবাই দায়ী, তবে ব্যাংক খাত সামনে এগিয়ে যাবে। সেক্ষেত্রে আমানতকারীদের স্বার্থ রক্ষায় সবাইকে কাজ করতে হবে। ব্যাংকিং খাতে প্রশিক্ষণের মাধ্যমে পরিচালকদের দক্ষতা ও নৈতিকতায় উদ্বুদ্ধ করতে হবে। তা না থাকলে এই খাতের পরিবর্তন আসবে না। সেই সাথে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে না পারলে আর্থিক খাতের ক্ষত বাড়বে বলেও জানান তিনি। ব্যাংকিং খাত যতদূর এগুতে পারত বা পুরো আর্থিক খাতটাই যতদূর এগুতে পারত সেটা আমরা পারিনি। আমাদের অনেক অর্জন সত্ত্বেও অনেক ব্যর্থতা আছে। তো যাই হোক, এটার মূলে কোনো একক গোষ্ঠী বা একক ব্যক্তিত্ব নয়, এটার মূলে আমরা সবাই হয়তো ভিন্নভাবে কাজ করতে পারতাম, সবাই হয়তো আমাদের নিজ নিজ জায়গা থেকে নিষ্ঠার সাথে কাজ করতে পারতাম। হয়তো ব্যত্যয় ঘটেছে, হয়তো হয় নাই, সেই আত্মবিশ্লেষণ আমাদের করতে হবে। জালিয়াতির মাধ্যমে প্রকল্প ব্যয় বৃদ্ধি, নকশা পরিবর্তন, নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহার সহ অন্তত 6টি অভিযোগে শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনালের সাবেক প্রকল্প পরিচালক AKM মাকসুদুল ইসলামের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। রোববার বিকেলে সংবাদ ব্রিফিংয়ে তথ্য জানান দুদকের মহাপরিচালক ও মুখপাত্র আক্তার হোসেন। অভিযোগের ব্যাপারে তিনি জানান, ক্ষমতার অপব্যবহার করে প্রকল্প পরিচালক 7,000 কোটি টাকার প্রকল্পের ব্যয় বাড়িয়ে 22,000 কোটি টাকায় উন্নীত করেছেন। এছাড়া সয়েল টেস্ট ও নকশা পরিবর্তনের 900 কোটি, সাবেক প্রধানমন্ত্রীকে খুশি করতে অযৌক্তিকভাবে 12 কোটি টাকা তশরুফ করেছেন।
এসবের বাইরে ঠিকাদারদের কাছ থেকে কমিশন বাণিজ্য সহ সুনির্দিষ্ট 6টি অভিযোগের কথা বলেন দুদকের মুখপাত্র। অ্যাকোমোডেশন বিল বা কাগজে বিলের মাধ্যমে ঋণের অর্থ ব্যয় দেখিয়ে বিআরপিডি সার্কুলার অমান্য করে উদ্দেশ্যমূলকভাবে ঋণ প্রস্তাব দ্রুততম সময়ে অনুমোদন করে ন্যাশনাল ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখার গ্রাহক সাদ মুসা হোম টেক্স অ্যান্ড ক্লদিং লিমিটেডের মালিক মোহাম্মদ মহসিন কর্তৃক 459.50 কোটি টাকা আত্মসাতের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচনের কথা ভাবছে স্থানীয় সরকার সংস্কার কমিশন, এমনটাই জানিয়েছেন কমিশন প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ। চট্টগ্রামে অংশীজনদের সাথে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, সবশেষ স্থানীয় সরকারের নির্বাচনে সরকার প্রায় 23,000 কোটি টাকা খরচ করেছে, অথচ মাত্র 500 থেকে 600 কোটি টাকাতেই স্থানীয় সরকারের নির্বাচন করা যায়। এজন্য স্থানীয় সরকারের সমস্ত নির্বাচন একসাথে করার ব্যাপারে আলোচনা চলছে। তিনি বলেন, বর্তমান স্থানীয় সরকার নির্বাচন রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিতে হবে, সেখানে শীর্ষ পদ অথবা চেয়ারম্যান মেম্বার পদে সরাসরি নির্বাচন করা যায়। এটাকে সংসদীয় পদ্ধতিতে রূপান্তরের প্রস্তাবও কমিশনের কাছে আছে। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনে নারী সংরক্ষিত আসনের পদ্ধতিতেও কমিশন পরিবর্তন আনতে চায় বলেও জানান তিনি। যদি পার্লামেন্টারি সিস্টেম ইলেকশন হয়, এটা যদি গৃহীত হয় বা আমরা যদি এটা সবার মতামত পাই, তাহলে কি হবে, মনে করেন অন্য কারো দরকার নেই। একটা ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান নির্বাচন হয়, ওখানে অন্তত মিনিমাম 5 জন ক্যান্ডিডেট হয়। এই 5 জন ক্যান্ডিডেট তো আর ডাইরেক্ট দিতে পারবে না, এর একটা মেম্বার হওয়া লাগবে। এই 5 জন যদি মেম্বার হয়ে যায়, তাহলে কিন্তু পরিষদের কোয়ালিটি অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, পরিষদটা অটোমেটিক ভাইব্রেন্ট হবে, পরিষদটা প্রাণবন্ত হবে। আর আমাদের যে সংরক্ষণ ব্যবস্থাটা, এটা আজীবন যুগ যুগ ধরে চলবে, এটাও কিন্তু কোনো যুক্তিসঙ্গত না। সেই জন্য আমরা 3টা নির্বাচন আগামী এই রোটেটারি পদ্ধতিতে সংরক্ষিত আসন থাকবে এবং সংরক্ষিত আসন না, সংরক্ষিত ওয়ার্ড থাকবে, সেইভাবে করার চিন্তা করেছি। চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ডের তদন্ত কাজ আশানুরূপভাবে এগোচ্ছে না বলে অভিযোগ করে অর্থনীতিবিদ আনু মোহাম্মদ বলেছেন, আওয়ামী লীগ শাসনামলের মতোই গ্রেপ্তার বাণিজ্য এখনও চলছে। রোববার সকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যাকাণ্ড পরবর্তী পরিস্থিতি সরজমিনে পরিদর্শন, পর্যবেক্ষণ ও প্রস্তাব শীর্ষক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। আনু মোহাম্মদ বলেন, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হলে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকলের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এ সময় গণতান্ত্রিক অধিকার কমিটির সরজমিনে পরিদর্শনের উপর ভিত্তি করে আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবিতে 5 দফা প্রস্তাবনা তুলে ধরেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয় এবং চট্টগ্রাম বারের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুন হন। ঘটনার দিন কলোনির 2টি মন্দির ও 8টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। পরিজনদের মধ্যে কেউ এই হত্যাকাণ্ডের সাথে যদি যুক্ত থাকে, যদি সেটা তদন্তে প্রমাণিত হয়, তাহলে তাদের বিচার করতে হবে। কিন্তু যেভাবে গোটা সেবক কলোনিকে হত্যাকারী হিসেবে দেখানো হচ্ছে, সেটা গোটা সম্প্রদায়কেই হুমকির মুখে ফেলে দিচ্ছে। মানুষকে ব্যাপকভাবে হয়রানি এবং গ্রেপ্তার বাণিজ্যের অবস্থা তৈরি করা হচ্ছে। এই গ্রেপ্তার বাণিজ্যটা আমরা হাসিনা আমলে ব্যাপক আকার ধারণ করতে দেখেছি, সেটা এখনও অব্যাহত আছে। এটি হচ্ছে আমাদের জন্য খুবই উদ্বেগের বিষয়। হত্যাকাণ্ডের পরে যথাযথ তদন্ত কাজ না চালিয়ে, যেমন এখানে উল্লেখ করা হয়েছে যে সিসিটিভি ক্যামেরা যথেষ্ট ছিল, বেশ কয়েকটা সিসিটিভি ক্যামেরা আছে, সেটাকে ব্যবহার করা হচ্ছে না, না করে তদন্ত কাজটাই এমনভাবে করা হচ্ছে যাতে প্রকৃত অপরাধী যারা তারা ধরা পড়বে এবং তাদের বিরুদ্ধে শাস্তি হবে, সেটা ঠিকমতো হচ্ছে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সর্বস্বীকৃত খুনি মন্তব্য করে প্রখ্যাত সাংবাদিক ও লেখক শফিক রেহমান বলেছেন, দীর্ঘ প্রক্রিয়া নয়, শেখ হাসিনার বিচার 1 সপ্তাহেই সম্ভব। রোববার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে সার্বভৌমত্ব আন্দোলনে আয়োজিত বিডিআর হত্যাকাণ্ড বাংলাদেশ সার্বভৌমত্বের কফিনে পেরেক শীর্ষক আলোচনা সভায় কথা বলেন তিনি। শফিক রেহমান বলেন, বিডিআর হত্যাকাণ্ডের ক্ষতিগ্রস্ত সকলকে আর্থিক সহযোগিতার পাশাপাশি তারা যাতে সমাজে সম্মানের সঙ্গে বসবাস করতে পারেন সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
সীমান্তরক্ষী বাহিনীর নাম বিজিবি থেকে পুনরায় বিডিআর করা সহ একাধিক প্রস্তাব দেন সিনিয়র এই সাংবাদিক। অনুষ্ঠানে বক্তব্যে সাবেক সেনাপ্রধানরা বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আঘাত করতেই পরিকল্পিতভাবে ঘটানো হয়েছিল বিডিআর হত্যাকাণ্ড। শেখ হাসিনাই 15ই আগস্টের হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন, কেননা তিনিই সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। তারপরেও তিনি আরেকটি ঘটনাকাণ্ড ঘটিয়েছেন, এই যে যাকে বিডিআর বিদ্রোহ বলে অভিহিত করা হয়েছিল, এখন যাকে আমরা হত্যাকাণ্ড বলতে পারছি। 25-26 ফেব্রুয়ারি পিলখানায় কোনো বিদ্রোহ হয়নি, এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। জেল জুলুমের অত্যাচার সহ চাকরিচ্যুত করা হয়। যেমন আমি সুন্দরবন, সাতক্ষীরা সুন্দরবনের মাঝখানে আমার মতন লোকেরও 7 বছর সাজা হয়েছে, একটাই কারণ আমি সাক্ষী দিতে আমি রাজি হই নাই। জামালপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে 3 স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে শহরের ছনকান্দা এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামলে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রোববার বিকেলে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে একই এলাকার 7 জন। এ সময় সবাই গোসল শেষ করে নদ থেকে উঠে এলেও জামালপুর জেলা স্কুলের 10ম শ্রেণীর শিক্ষার্থী রাহি, তার চাচাতো ভাই 9ম শ্রেণীর শিক্ষার্থী আফিফ, তাদের ফুফাতো ভাই ঢাকার একটি বেসরকারি স্কুলের 10ম শ্রেণীর শিক্ষার্থী রুশমান নিখোঁজ হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় 1.5 ঘন্টা অভিযান চালিয়ে 3 জনের মরদেহ উদ্ধার করে। পরে ঘটনাস্থলে পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা। ছয়জন পানিতে পড়ে গেছিল। আমার জ্যাঠাতো বোনের 2 ছেলে এবং জ্যাঠাতো বোনকে এলাকার লোক উদ্ধার করছে। দ্রুত গতিতে আইসা আমরা ডুবুরিকে ডুবাইতে নামাই তারপরে আমরা পরপর 3টা লাশ আমরা উদ্ধার করে আমরা ওই উদ্ধারকারীর স্বজনকে আমরা হস্তান্তর বুঝাই দিই। কি জন্য এই ঘটনা ঘটলো সেই ঘটনার তদন্তে আমরা একটি তদন্ত কমিটি গঠন করব এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে তার সব রকম ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় নাটোরের গুরুদাসপুরে অভিযান চালিয়ে 9 ইটভাটাকে 28 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দিনব্যাপী সেনাবাহিনীর সহযোগিতায় প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালনা করেন গুরুদাসপুর উপজেলার নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট সালমা আক্তার। পরে অভিযানে উপজেলার পৌর সদরের 5টি ইটভাটা মালিককে 16 লাখ টাকা ও পৌরসভার বাইরে 4 ইটভাটার মালিককে 12 লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া দ্রুত সময়ের মধ্যে ইটভাটা সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কৃষি জমিতে অবৈধভাবে যত্রতত্র এইসব ইটভাটা গড়ে ওঠায় আমাদের কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে এবং আমাদের পরিবেশের ক্ষতি হচ্ছে। এরই লক্ষ্যে সরকারি নির্দেশনা মোতাবেক আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করে এদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে কৃষি জমি থেকে ইটভাটা অপসারণপূর্বক অন্যত্র বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করার জন্য সতর্ক করা হয়েছে। ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে বিজ্ঞান মেলায় অংশ নিয়েছে স্কুল ও কলেজের 350 শিক্ষার্থী। রোববার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিভিন্ন বৈজ্ঞানিক প্রকল্প নিয়ে হাজির হয় শিক্ষার্থীরা। একই সাথে আয়োজন করা হয় রুবিক্স কিউব ও কুইজ প্রতিযোগিতা। মূলত আগামী প্রজন্মকে বিজ্ঞান মনস্ক করতেই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকরা। একই সাথে এই ধরনের মেলা বিজ্ঞান খাতে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া এই মেলায় বিজয়ীদের জন্য আর্থিক প্রণোদনাও দেয়া হয়। বিজ্ঞান আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া আপনার জন্য সম্পদ, আপনি আমরা সেই সম্পদকে কাজে লাগাতে চাই। ইনোভেশনের মধ্য দিয়ে দুনিয়াকে পাল্টায় দিতে পারে এই স্বপ্নটা আমাদেরকে সবাই মিলে দেখাইতে হবে, যাতে করে ব্রিলিয়ান্ট সায়েন্টিফিক মাইন্ড তৈরি হয়। আমাদের এই প্রজন্ম এমনভাবে গড়ে উঠুক, বিজ্ঞান মনস্ক হবে এবং তারা ইসলামকে, ধর্মকে করার মধ্য দিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাবে। 60 জন উদ্যোক্তাকে নিয়ে রাজশাহীতে শুরু হলো 3 দিনব্যাপী হেরিটেজ মেলা। রোববার বিকেলে নগরীর মধুবন কনভেনশন হলে ফিতা ও কেক কেটে মেলার উদ্বোধন করা হয়। হেরিটেজ মেলায় 45টি স্টলে নকশিকাঁথা, বুটিক্স, ঘর সাজানোর সামগ্রী, গয়না, ঐতিহ্যবাহী পণ্য, মেহেদি কর্নার ও
প্রসাধনী সহ নানান ধরনের খাবারের পসরা সাজিয়ে বসেছেন স্থানীয় উদ্যোক্তারা। এছাড়া মেলায় ঠাঁই পেয়েছে বাঙালি ঐতিহ্যের সাথে যুক্ত নানা অনুষঙ্গ। আয়োজকরা বলেন, অনলাইনের পাশাপাশি অফলাইনেও ক্রেতাদের সামনে উদ্যোক্তাদের নিজেদের পণ্যগুলো তুলে ধরার সুযোগ তৈরি করতেই এই আয়োজন। ভোক্তা জরিপে টানা ৬ষ্ঠবারের মতো দেশীয় ও বহুজাতিক শীর্ষ ব্র্যান্ডগুলোর মধ্যে থেকে সবচেয়ে সেরা ব্র্যান্ড নির্বাচিত হয়েছে বিকাশ। মনোনীত শীর্ষে ১৫টি ব্র্যান্ডের মধ্যে বেস্ট ব্র্যান্ড নির্বাচিত হয়েছে দেশের বৃহত্তম MFS প্রতিষ্ঠানটি। সম্মানজনক এই স্বীকৃতির পাশাপাশি মোবাইল ফ্রিল্যান্সিয়াল সার্ভিস ক্যাটাগরিতেও টানা ৮মবারের মতো মোস্ট লাভড ব্র্যান্ড নির্বাচিত হয়েছে বিকাশ। বৃহস্পতিবার বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১৬তম সংস্করণে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রধান উপদেষ্টা ডক্টর সৈয়দ ফারহাত আনোয়ারের হাত থেকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট নেন বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদির। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইনসার্চ লিমিটেড পরিচালিত ভোক্তা জরিপ অনুযায়ী দেশসেরা প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা জানানোর এই আয়োজনে সহযোগিতায় ছিল ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার। এবার দেশ জুড়ে ৮ বিভাগ থেকে ১১,২০০ ভোক্তার ওপর পরিচালিত জরিপের ভিত্তিতে সেরা ব্র্যান্ড বাছাইয়ের প্রক্রিয়াটি সম্পন্ন হয়। আয়োজনে দেশের সবচেয়ে সেরা ব্র্যান্ড সহ মোট ৬০টি বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড দেওয়া হয়। পাশাপাশি ৪৪টি ক্যাটাগরির দ্বিতীয় ও তৃতীয় মোস্ট লাভড ব্র্যান্ডের নামও ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশের মোস্ট ইমার্জিং ব্র্যান্ড অ্যাওয়ার্ডসের স্বীকৃতি পেয়েছে এয়ার কন্ডিশন ব্র্যান্ড গ্রি। বিগত ৩ বছরের বিপণন কার্যক্রমের ভিত্তিতে এয়ার কন্ডিশনের ক্যাটাগরিতে গ্রি-এর স্বীকৃতি অর্জন করে। রাজধানীর একটি ৫ তারকা হোটেলে বাংলাদেশের বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৪ প্রদানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্যর উৎপাদন ও বাজারজাতকারী গ্রুপ ইলেকট্রোমার্ট ২৫ বছরের অধিক সময় বাংলাদেশে গ্রি এসি আস্থা ও সুনামের সাথে আমদানি, উৎপাদন, সরবরাহ ও বিপণন করে আসছে। এবারে দেশের বাইরের খবর। দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বিধ্বস্তে ১৭৯ জনের মৃত্যুর ঘটনায় ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ১৮১ আরোহী নিয়ে বিমানটি থাইল্যান্ড থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রুর মধ্যে ২ ক্রু বাদে বাকি সবারই মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে ২ জন থাই নাগরিক ছাড়া বাকি সবাই দক্ষিণ কোরিয়ার বাসিন্দা। দুর্ঘটনার পর মুয়ান বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনাটির কারণ অনুসন্ধানে সর্বোচ্চ গুরুত্ব আরোপের নির্দেশ দিয়েছে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। ইতিমধ্যে বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধারের কাজ শুরুর কথা জানিয়েছে পরিবহন মন্ত্রণালয়। মরদেহ শনাক্তে জেজু এয়ারলাইন্সের কাছে প্রয়োজনীয় নথি চেয়েছে মুয়ানের দমকল বিভাগ। গেল ৩ দশকে এমন ভয়াবহ বিমান দুর্ঘটনা দেখেনি দক্ষিণ কোরিয়ার জনগণ। দক্ষিণ কোরিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনার মধ্যে ঠিকঠাক অবতরণে ব্যর্থ হয় কানাডিয়ান একটি উড়োজাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কানাডিয়ান হ্যালিফ্যাক্স স্ট্যানফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে। PAL এয়ারলাইন্স দ্বারা পরিচালিত এয়ার কানাডা এক্সপ্রেস ফ্লাইটটি নিউফাউন্ডল্যান্ড থেকে আসার সময় ল্যান্ডিং গিয়ার ব্যর্থতার সম্মুখীন হলে স্থানীয় সময় রাত ৯:৩০টার দিকে দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটির ধারণ ক্ষমতা ৮০ জনের হলেও দুর্ঘটনার সময় কতজন আরোহী ছিলেন তা জানা যায়নি। এছাড়া হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে একই দিনে নরওয়ের দুর্ঘটনার কবলে পড়েছে ডাচ এয়ারলাইন্সের বোয়িং 773-100 মডেলের যাত্রী উড়োজাহাজ। তবে বড় কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেনি। ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে একটি ছোট নৌকা ডুবে ৩ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সকাল ৬টার দিকে ক্যালাইন্স উপকূলে এই দুর্ঘটনা ঘটে। উপকূলের কাছাকাছি আরেকটি নৌকাতে উঠতে গিয়ে তারা সমুদ্রে পড়ে যায়। ৪৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রচণ্ড শীতে তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। পরে ৪ জনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। ফরাসি কোস্টগার্ড জানিয়েছে, নিখোঁজদের উদ্ধারে হেলিকপ্টার দিয়ে সমুদ্রে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
ইংলিশ চ্যানেলে বছরের এই সময়ে তাপমাত্রা অনেক কম থাকে। চলতি বছরে ছোট নৌকায় করে চ্যানেল অতিক্রম করতে গিয়ে মারা গেছেন অন্তত ৭৭ জন। সোমবার থেকে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল এর মূল আসর। রোববার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিপিএল এর টিকিট বিক্রি হয়েছে। রোববার সকাল থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএল এর টিকিটের জন্য ক্রিকেট প্রেমীরা ভিড় দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি সামলে বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়। সর্বোচ্চ ২,০০০ ও সর্বনিম্ন ২০০ টাকায় পাওয়া যাবে বিপিএল এর টিকিট। আগামীকালকে হচ্ছে বিপিএল এর হচ্ছে ম্যাচ শুরু হবে, উদ্বোধনী ম্যাচ, কিন্তু দেখা যাচ্ছে টিকিটের বিষয়ে তারা হচ্ছে উদাসীন। খুব খারাপ অবস্থা। সকাল ৭টা থেকে এখানে লাইন ধরে আসছি, কোনো টিকিটের কোনো খবর নাই, কিছু নাই, বিসিবির কোনো লোক নাই। পান বিক্রেতাকে বললাম যে টিকিটের বিষয়ে যে টিকিট কবে দিবে, উনি বললেন যে যদি টিকিট নিতে হয় তাহলে কালকে সকালে ৮টা বাজে এখানে চলে আসবেন, আমার কাছ থেকে আপনি টিকিট নেবেন। আমরা দর্শক হিসেবে কেন টিকিট পাই না, এই খবর কেন আমরা পাই না? টিকিটটা কি অনলাইনে দিবে না অফলাইনে দিবে? যদি অফলাইনে দিক সেক্ষেত্রে ওনার কর্তৃপক্ষ এখানে আসুক, আইসে টিকিট দেওয়া শুরু করুক। বিপিএল এ কনসার্ট ছাড়া আর কোথাও পরিবর্তন আসেনি, এমনটাই মনে করছে অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল। ইতিবাচক পরিবর্তনে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। উইকেট আর সম্প্রচারের মান বাড়ানোর পরামর্শ দিয়েছে তামিম ইকবাল। আমি সত্যি কথা বলতে অন্যরকম কিছু দেখি নাই অ্যাপার্ট ফ্রম দ্য কনসার্টস। আর আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়, উই নিড টু ইনভেস্ট অন ক্রিকেট। যারা অর্গানাইজার তাদের হাতের উপর কি থাকে, টু গিভ দ্য বেস্ট অফ দ্য ফ্যাসিলিটিস, টু গিভ দ্য বেস্ট অফ দ্য উইকেটস, বেস্ট টেকনোলজিস হুইচ এভার ইজ অ্যাভেলেবল। এটা হলো যারা দায়িত্বে বসে আছেন তাদের কাজ। আমাদের বরিশাল থেকে অবজেকশন জানানো হয় না এতটুকু শিওর, বাট আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আই এম ভেরি হ্যাপি উইথ দিস সেটআপ। বর্ডার গাভাস্কার ট্রফি প্রসঙ্গ। মেলবোর্নে সিরিজের চতুর্থ টেস্টে সবচেয়ে কম গড়ে ২০০ উইকেট নেয়ার কীর্তি গড়লেন জাসপ্রীত বুমরা। বিশ্বে বুমরার একমাত্র পেসার যিনি ১৯.৫৬ গড়ে শিকার করেছে ২০০ উইকেট। বুমরা সিরিজের বোলিং তোপে ৯১ রানে ৬ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। ভারতের হয়ে দ্রুততম ২০০ উইকেট শিকার করেছেন তিনি। টেস্টে ক্রিকেটের ইতিহাসে বল হিসেবে এটি চতুর্থ দ্রুততম, ম্যাচের হিসেবে ১০ম। টেস্টে আফগানদের হয়ে রেকর্ড গোলের অলরাউন্ডার রহমত শাহ। দলটির হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ২৩৪ রান করেন এই ক্রিকেটার। এর আগে আফগানদের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন রহমতুল্লাহ শহীদি। এবার তাকে ছাড়িয়ে গেলেন রহমত। ১০ম টেস্টে খেলা এই ক্রিকেটার তার ইনিংসটি খেলতে বল খরচ করেছেন ৪৩৪টি। এটি তার ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। যদিও ইনিংসে 4বার জীবন পেয়েছেন এই ক্রিকেটার। এছাড়া ম্যাচটিতে শহীদিকে নিয়ে আরও একটি রেকর্ড করেছেন রহমত। তার হলো দ্বিতীয় দিনে সারাদিন ব্যাট করেছেন 2 ব্যাটার, যা ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে ২৬তম বার ঘটেছে। বিজয় দিবস হকির ফাইনালে সোমবার দুপুর ২:৩০টায় বাংলাদেশ বিমান বাহিনীর মুখোমুখি নৌবাহিনী। বিমান বাহিনীর অধিনায়ক টিপু ও নৌবাহিনীর অধিনায়ক রাসেল মাহমুদ জিমি জানালেন ম্যাচ নিয়ে পরিকল্পনার কথা। শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদ দুই দল। অনেক ভালো টিম তারা, এবং অনেক এখন বর্তমানে তাদের টিম খুবই ব্যালেন্স টিম। ন্যাশনাল টিম প্লেয়ার আছে, আন্ডার 21-এর আছে, তাদের ড্র্যাক ফ্লিকও ভালো, সবুজের ড্র্যাক ফ্লিকটা খুব ভালো, তাদের গোলকিপার, তাদের ফরওয়ার্ড, প্রত্যেকটা পজিশনে প্লেয়ার ভালো। নেভি অনেক ভালো টিম, বাংলাদেশের মধ্যে অনেক একটা ভালো টিম। তো ওদের এগেনস্টে খেলতে হলে অবশ্যই আমাদেরকে প্রিপারেশন আরও ভালো নিতে হবে। তো ইনশাল্লাহ আমার টিম এবং আমাদের যে কোচ আছে আমাদের প্র্যাকটিস করাচ্ছে, তো ইনশাল্লাহ আমরা সেভাবে প্রস্তুতি নেই, ইনশাল্লাহ আমরা ফাইনালে দেখা করবো। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।